বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ঘোষিত সারা দেশব্যাপী ইউনিয়ন কৃষক সমাবেশের অংশ হিসাবে আজকের এই যশোর সদর কাশিমপুর ইউনিয়নের কৃষক সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, দক্ষিণবঙ্গের অবিসংবাদিত নেতা এবং যশোর ৩ আসনের মা ও মানুষের নেতা জনতা জনাব আনন্দ ইসলাম অমিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের মাতৃতুল্য নেতা, যিনি এই বিএনপিকে দীর্ঘদিন যাবৎ অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। কারণ আমাদের জননেতা জনাব তরিকুল ইসলাম তিনি একজন আন্তর্জাতিক নেতা ছিলেন, জাতীয় নেতা ছিলেন, বিভিন্ন সরকারি কাজে তিনি বাইরে থাকতেন, কিন্তু আমাদের এই মাতৃতুল্য নেত্রী কিন্তু এই যশোর জেলা বিএনপিকে মাতৃ ছায়া দিয়ে কিন্তু তিনি লালন পালন করেছেন। সেই নেতা যশোর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা সংসদের সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, সাবেক কৃষক নেতা জনতা জনাব সৈয়দ সাবরুল্লাহ সাবু, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা সংসদের সংগ্রামী অন্যতম যুগ্ম আহ্বায়ক জনতা জনাব দেলাওয়ার হোসেন খোকন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোতোয়ালি থানা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা আঞ্জিনুল হক খোকন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর কোতোয়ালি থানা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক, আরেকজন সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু সহ মঞ্চে উপস্থিত মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, কোতোয়ালি থানা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ইউনিটের কৃষক ভাইরা, যশোর জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সমবেত সাথীরা, আপনারা আমার হাতে একটি কাগজ দেখছেন, এই কাগজে একটি লিখিত বক্তব্য আছে। যে বক্তব্যটা কিন্তু আপনার আমার নয়, এই বক্তব্যটা কিন্তু আমাদের জনতা জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য। এটা আপনাদের ভোটাধিকারের ফলে আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে এই বিএনপি সরকার সারা বাংলাদেশের কৃষক ভাইদের জন্য এবং কৃষি সেক্টরে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, সেই বক্তব্যটি এই কাগজে তুলে দেওয়া হয়েছে। আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানির অপচয় রোধ দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হবে। সমবেত কৃষক ভাইরা, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান 2023 সালে যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফার 27 নম্বর দফায় উল্লেখ করা আছে এই কৃষকদের ভাগ্য উন্নয়ন কিভাবে ঘটবে। তার মধ্যে প্রধান একটি কথা সেখানে উল্লেখ করা আছে যে বাংলাদেশের যত কৃষি জমি আছে, এই কৃষি জমিকে কিন্তু অকৃষি কাজে ব্যবহার করা থেকে বিরত থাকার উদ্যোগ গ্রহণ করবে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে গ্রামাঞ্চলে যে সকল আপনারা পরিবার নিয়ে বসবাস করেন,
সংগ্রামী কৃষক ভাইরা, তারেক জিয়া আগামী দিনের রাষ্ট্রীয় তারেক জিয়া কৃষি সেক্টরে এবং কিষাণ এবং কৃষিকাজের জন্য যে সকল কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছে, যে কর্মসূচিগুলো সফলভাবে করতে পারলে আগামী দিনে বাংলাদেশ কৃষকের মুখে হাসি ফুটবে, তারই একটি অংশ হচ্ছে সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়া পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক গঠন করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মেলার জন্য স্থায়ী খাস জমিগুলো শস্য মেলার উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এই কর্মসূচিগুলো আগামী দিনে আপনারা যারা একটি ভোটের জন্য দীর্ঘ 17টি বছর অপেক্ষা করে আছেন, এত মহাপরিকল্পনা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় গঠন এবং রাষ্ট্র গঠন করার সুযোগ দেবেন। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, সেই নিরপেক্ষ নির্বাচন আর বেশি দূরে নেই। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন, এই আশা এই প্রত্যাশাকে ব্যক্ত করে আজকের এই সমাবেশ থেকে আমি বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরিকুল ইসলাম অমরক, আনন্দ ইসলাম আবেদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই কৃষক সমাবেশে কৃষক প্রতিনিধি হিসেবে বক্তব্য নিয়ে আসলাম জনাব শফিউদ্দিন শফি, কৃষকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখছেন। সভাপতি এবং সভাপতি আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন এই দলের সঙ্গে জড়িত, তরিকুল ইসলামের সঙ্গে আমি 1977 সালে এই দলের সঙ্গে জড়িত। এর সঙ্গে আমি বিভিন্ন বিভিন্ন এলাকায় আমার কাজটা নির্দেশ দিতেছি। উনি আমার পরিবেশে মুঠভুরি একটা প্রাইমারি স্কুল আছে, উনি ওই স্কুলের অনেক অবদান আছে যেগুলো বলে শেষ করা যাবে না। যার ঢাকাতে 11 গাড়ি হিমকে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই স্কুল যদি সরকার মাস্টারে আদা মুঠভুরি কোনোদিন ওই স্কুল প্রতিষ্ঠিত হতো না, আমি জোর করে বলতে পারি। এবং উনার সঙ্গে আমি বহু জায়গায় বিভিন্ন জায়গায় আমি গেছি এবং উনার সঙ্গে আমার আহ্বান রয়েছে। আমি উনার কাছে যা বলেছি উনি আমার কথা অর্থ পালন করেছে। তারপরে আমার পুলিশে ধরে নিয়ে যায়, তারপরে আমাদের লোকজন শুনতে লাগেছে, সে বলেছে লোক শুনে শুনতে বলেছে ওই অচিরা ডাকে বলেছে যে তুমি আমার লোক ছাড়া আপনার লোক পাও না। 1980 সালের কথা, সে 80 সালে আমার চেয়ারম্যান ছিল মুন্সি মজুর রহমান সাহেব।
হ্যাঁ বলবো। তারপর ওনার যে অবদান অনেক কিছু আছে সেগুলো বলে শেষ করা যাবে না। আমার সঙ্গে দেখা রাজনীতি করেছে আমার ইউনিয়নের আনসার ভাই এখন আছে, শামসুর রহমান ভাই এখন বাচ্চা আছে, মহিউদ্দিন সাহেব মারা গেছে, অনেকে মারা গেছে, এখন যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমার কোনো ভালো পরিচয় নাই, জানাশোনা নাই। তো আমি একে বলবো আজকে শহরের নেতৃবৃন্দ এসেছেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাংলাদেশ না বাঁচলে কৃষক বাঁচবে না। কারণ আজকে দেখেন আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, কৃষিতে উন্নতি নয়, কৃষক হয়। আজকে দেখেন কৃষক আজকে যদি কৃষক যদি তাদের চাষি না করে বন্ধু থাকবে আর আলাদা থাকবে। ঠিক আছে, আপনারা বসেন। আপনারা যদি না বসেন এই সমাবেশ শুরু হবে না, আপনাকে বসতে হবে। এই বাচ্চারা কেন দাঁড়িয়ে আছে? বসেন। মোটরসাইকেল রেখে মাঠে আসেন। এখানে মোটরসাইকেল বহনের কোনো সুযোগ নেই। এখানে নামেন, বসেন, সব বসে। রাজু শফিকুল পিছনে যাও, বসাও, যাও। হ্যাঁ বুলবুল যাও, পিছনে বসাও। ওই ভাটায় রেখে মোটরসাইকেল সব এখানে বসতে হবে আপনাদেরকে। আমি যেটা বলছিলাম যে কৃষকের আজকে আমাদের
শরীফুল ভাই, অনুরোধ অমিত ভাই জিন্দাবাদ। এ পর্যায়ে কৃষকের প্রতিনিধি হিসেবে বক্তব্য নিয়ে আসছে কৃষক দলের অন্যতম নেতা জনাব ইকবাল হোসেনকে তার কৃষকের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, যশোর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সকলের প্রিয় নেতা জনাব আনন্দ ইসলাম অমিত সহ সকল স্তরের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার কৃষক ভাইদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। ভাইরা, আপনারা জানেন বিগত ফ্যাসি সরকার শেখ হাসিনার আমলে কৃষকদের যে ভুক্তভোগী, কৃষকদের সার, কৃষকদের যে উন্নয়নমূলক কাজের যে সুব্যবস্থা ছিল সেগুলো আপনারা নিশ্চয় পাননি। সেগুলো পেয়েছে কারা? যাদের জমি নাই মাঠে তিনারা পেয়েছেন, যিনারা চাকরি করেন তিনারা পেয়েছেন, যিনারা ব্যবসা করেন তিনারা পেয়েছেন। সাধারণ যারা মানুষ তারা কখনোই সেই ভুক্তভোগী বা সুযোগ সুবিধাগুলো একটিও কেউ কোনোদিনও পাননি। এটা আপনারা নিশ্চয় জানেন। ভাইরা আমার, আপনারা আরো জানেন শেখ হাসিনার আমলে যে চাউল দিয়েছে আপনারা দেখেছেন, সেই চাউল একজন সাধারণ মানুষ, কৃষক, খেটে খাওয়া মানুষ তিনারা পাননি। পেয়েছেন বড় বড় গৃহস্থ যাদের গরু আছে, বড় বড় গরু, 5টা-7টা গরু পুষেছে, 30 কেজি চাউল পেয়েছেন। তিনারা মানসিক খাবার পায়নি, তিনারা গরুকে খাওয়াচ্ছে। আপনারা আরো জানেন এই যে সাধারণ মানুষ পেঁয়াজ, রসুন, ঝাল, আলু এগুলোর জন্য ভুক্তভোগী দিয়েছেন, এই সাধারণ গরিব কৃষকরা সেটা পাননি। পেয়েছেন যারা প্রতিবর্তী ইউনিয়নের তারা। তাই আমি আজকে আমাদের এই যিনারা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি যিনারা এসেছেন, আমি তাদের কাছে আহ্বান রাখবো যে আমাদের বিশেষ করে কৃষকদের মাল রাখবার জন্য যে পাঠাগারের দরকার, আমি তিনাদের কাছে দাবি করব। আমার বাড়ি গাইপুর, এই কাশিমপুর গ্রামের একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামে একটা ছোট্ট বাজার আছে। সেই বাজার আমি মনে করি কাশিমপুর ইউনিয়নের একটা বড় ধরনের বাজার, এটা আমি মনে করি। আমি আশা করবো এবং আমি দাবি রাখবো আমার সেই বাজারে একটা বড় ধরনের একটা পাঠাগার জন্য আমার বাজারে তৈরি করে দেন। আমি আরো আশা করবো যে আজকে ফ্যাসি সরকার যিনারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলো যাতে আমাদের নেতাদের মাধ্যমে কোনো প্রকার না হয়, সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো আমাদের প্রিয় নেতা জনাব আনন্দ ইসলাম অমিত, তিনি যদি এই যশোর জেলায় মন্ত্রী হতে পারেন তাহলে আমাদের এই কষ্ট থাকবে না। আমি সবাইকে এই আনন্দ ইসলাম অমিতকে ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বক্তব্য নিয়ে আসছেন সূর্যকান্ত বিশ্বাস। আমি বেশি কথা বলবো না। আমাদের বর্তমান যে পরিস্থিতি পরিবেশ চলতেছে, এই যে কিছু আমাদের হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু বহু নির্যাতন এ হচ্ছে ও হচ্ছে, সমস্ত কথাগুলোতে বাইরেরই কথা। আর এই যে
মোহাম্মদ ইসলাম আহমেদ ভাই আমাদের যে কতখানি আগে রেখেছে এ কথা বলার মতো আমাদের মুখে আর আসার ভাগ্য নাই, কিন্তু তার অবদানে আমরা দেখেন অনেক কিছু অনেক কাজ করে যাচ্ছি, কিন্তু সব কিছু তার অবদান, মোহাম্মদ ইসলাম আহমেদের অবদান, তাছাড়া কারোর অবদান না। আর আমাদের প্রথম অবদান দিয়ে গেছে মীর মোহাম্মদ জাহান রহমান। কি করেছে তিনি? আমার এই দেশে যত খাল খনন কেটেছে, নিয়েছে পানি, পানি নিয়েছে, চাষির উন্নয়ন করেছে, তারপরে কি করেছে? ভারত থেকে আনতে পারেনি কেনে সুদান মেশিন এই বাংলাদেশে এনেছে জিয়াউর রহমান। আমরা আগে ধান পাতাম কয়েক মন বিঘায়, 4 মন থেকে 6 মন, এখন আমরা পাচ্ছি কত মন? 30 মন, 25 মন, 20 মন। এই যদি পেয়ে আমরা তাহলে অবনতি করে তাহলে ভয় দেওয়া হয়, এটা তো আমাদের ঠিক না। কিন্তু তার দুর্ভাগ্য তিনি মারা গেল, নাইলে সে দেশে কি করতো কি না করতো এক আল্লাহ ছাড়া কেউ জানার কিছু ছিল না। কিন্তু আমাদের চাষি সম্প্রদায়ের ভিতরে যে সমস্ত কাজবাজ হয় তার জন্য সমস্ত সবকিছুর দাম নিবারণ করে দিয়েছে এই সরকারি সরকার। শেখ হাসিনা দেশের জন্য সমস্ত মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই সরকারি শেখ হাসিনা সরকার। কেমন মোদির সাথে কাল মিলে সেটাকে কত কিছু করতেছে তা আমরা সহ্য করে যাচ্ছি, কিন্তু এই সহ্য করা আমাদের মতন কৃষকের সহ্য করা সম্ভব না। কিন্তু আমাদের শক্তিশালী হতে হবে, আমাদের দুর্বল হবে না, আমাদের হাতকে শক্তিশালী করতে হবে, শক্তিশালী করে করতে হবে। আমার বক্তব্য এবারে আমি শেষ করছি। জয় বাংলা, জয় জিয়াউর রহমান। প্রোগ্রাম চলাকালীন হবিবপুর ইউনিয়ন থেকে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সফলিপি সদস্য জনাব তাজুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নম্বর কাশিমপুর ইউনিয়ন সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি 6 নম্বর কাশিমপুর ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রাণ প্রিয় নেতা মরহুম তরিকুল ইসলামের উত্তরসূরি, যিনি যশোর জেলা, খুলনা বিভাগ এমনকি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ের নেতা, আমার সেই প্রাণ প্রিয় নেতা জনাব হলিদুল ইসলাম আমিন উপস্থিত আছেন। যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আমাদের মাতৃতুল্য নেতা জনাব অধ্যাপক জাকির বেগম উপস্থিত আছেন। যশোর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের কৃষকের জন্য আমাদের যে প্রাণ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে সে প্রকল্প এনে এদেশের কৃষকের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও কাজ করেছিলেন। এখন আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আমাদের নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে এই কৃষকের পাশে থাকবেন, কৃষকের বিভিন্ন দাবি তিনি মেনে নেবেন। কিন্তু আমার কথা, আমরা কৃষকরা যে ফসল উৎপাদন করি, আমাদের কৃষকের ঘর থেকে যখন মহাজনের ঘরে চলে যায় তখন সেই মালের দাম দ্বিগুণ হয়ে যায়, আমরা কৃষকরা পাই না। আমাদের পেঁয়াজ আমাদের কৃষকের ঘর থেকে যখন মহাজনের ঘরে যায় তখন দাম বেড়ে যায়। আমাদের রসুন যখন মহাজনের ঘরে যায় আমাদের কাছ থেকে তখন দাম বেড়ে যায়। যখন আলু আমাদের কৃষকের কাছ থেকে মহাজনের ঘরে যায় তখন দাম বেড়ে যায়। আমরা চাই আমাদের নেতার কাছে এই নেতা যেন সমঝোত থাকে, কৃষক যে ন্যায্য মূল্য যেন পায় এবং ভবিষ্যতে আমাদের কৃষকের দিকে যাতে নজর রাখে,
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, কৃষক সমাবেশ চলাকালীন শ্রমণঘাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি মিছিল আমাদের সমাজস্থলে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। প্রোগ্রাম চলাকালীন আমাদের মাঝে উপস্থিত আছে যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব বিজাতুর রহমান খান। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি কাশিমপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল ইউপি সদস্য জনাব সিরাজুল ইসলাম খানকে তার বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 6 নম্বর কাশিমপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সারোয়ার ভাই উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় নেতা, আমাদের সবার নয়নের মণি, যশোরের আইকন, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অরিন্দম ইসলাম অনিক উপস্থিত আছেন। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের মাতৃতুল্য নেত্রী, আমাদের সবার মাতৃতুল্য নেত্রী জনাব নার্গিস বেগম উপস্থিত আছেন জেলা কমিটিবৃন্দ, সদর উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যশোর জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী এবং আমার মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন, আমি সামান্য একটু কথা বলবো। 1974 সালে মানুষ যখন খাদ্য নিয়ে কুকুর এবং মানুষ কাটাকাটি করত, তারপরেই জিয়াউর রহমান বিভিন্ন মাধ্যমে উনি ক্ষমতায় আসেন। উনি ক্ষমতায় এসেই উনি সর্বপ্রথম দৃষ্টি দিলেন যে দেশের 80% লোক কৃষক। এই কৃষকের উন্নতি না করতে পারলে আজকে বাংলাদেশের উন্নতি হবে না। তাই তিনি কৃষির উপরে সর্বপ্রথম দৃষ্টি দিলেন। আজকে কৃষক যদি উন্নতি হয়, এ দেশ উন্নতি হবে, সমৃদ্ধ স্বাধীন হবে। তাই তিনি কৃষকের দিকে সর্বপ্রথম নজর দিলেন। সেই লক্ষ্যে দেশের উন্নত কৃষি প্রধান দেশ হিসাবে জাপান, চীন, ভারত এই সব দেশগুলো উনি ঘুরতে লাগলেন। উনি ঘুরে দেখলেন এই সব দেশে কৃষি যন্ত্র, কৃষি কিভাবে উন্নত, সেটা দেখে উনি বাংলাদেশে আজকে কৃষি বিপ্লব ঘটালেন। আজকে সেই লক্ষ্যে আজকে জিয়াউর রহমান আজকে বাংলাদেশের যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, এটা আসছে শ্যালো মেশিন, ডিপ টিউবওয়েল। আগে মামলাতে আমলে কাঠের নামাজ ছিল, সেই নামাজের পরিবর্তে এখন আপনারা জানেন পাওয়ার টিলারটি আজকে একদিনে 20-30 বিঘা জমি না চাষ করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভাই আমি আমার বক্তব্য রাখবো না, এখন আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের। কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের। সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিল ইসলাম অমিত, উপস্থিত আছেন আমার জেলা কমিটির আহ্বায়ক মাতৃতুল্য নেতা অধ্যাপক নার্গিস বেগম সহ উপস্থিত আছেন 6 নম্বর কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ঐক্যপুর শ্রমণঘাটি ইত্যাদি নেতৃত্বে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। দেখেন আপনারা আমার মনে নেতৃত্ব সবাই জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই কৃষকের নিয়ে একটা ভাবনা ছিলেন। সেই ভাবনার কারণে ওনার প্রথম প্রার্থী ছিলেন খাস হনুমান। তারপরে বাইরের থেকে সারা ডিপ্ট লাগিয়ে 1 ফসলি জমি 3 ফসলি করার লক্ষ্যে সে কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটাইছিলেন। সেই ভাবনা এখন বর্তমানে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মাথায় সেই ভাবনাটাই এখন ভাবনা নিয়েই আমাদের কাজ করবো।
এগিয়ে যাওয়ার লক্ষ্যে যে কাজ করবে। সেই কাজের লক্ষ্যে আমাদের নেতা অনিন্দ্রের কাছে আমাদের দাবি, আমরা যদিও রাষ্ট্রপতি না থাকি তো দাবি আমরা যখন আমাদের দল রাষ্ট্রপতিতে যাই তখন অন্তত প্রত্যেকটা ইউনিয়নে অন্তত একটি করে হিমাগার যদি তৈরি করা যায় তাহলে কৃষকের বাজার পরিবর্তন হবে। কারণ যখন কৃষকের পণ্যর দাম কমায় তখন সেই পণ্যটি ফেলে দিতে হয়, আর নারী অনেক কম মূল্যে বিক্রি করতে হয়। সেই কারণে একটা হিমাগার যদি থাকে সেখানে 1 থেকে 2 মাস যদি দেখা হয় সেই পরে আবার সুলভ মূল্যে কৃষক সেই মূল্য বিক্রি করতে পারবে। আমাদের নেতাকে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ভালো হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যশোর জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু। আজকে কাশীপুর ইউনিয়ন কৃষক দল আহত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জেলা ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, আমাদের যশোর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস বেগম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জেলা হোসেন খোকন, মিজানুর রহমান খান, আমাদের কোতোয়ালির সাধারণ সম্পাদক আঞ্জুলা খোকন সহ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আজকের কৃষক সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দলের এই কাশীপুর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান সারা দেশব্যাপী বিভিন্ন ইউনিয়নে কৃষক সমাবেশ করছে। কৃষক সমাবেশ এই কারণেই করছে যে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রয়াত নেতা বাংলাদেশে আধুনিক বাংলাদেশ যিনি গুণের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন, যিনি বাংলাদেশে 1 ফসলা জমিকে 2 ফসলায় রূপান্তরিত করেছিলেন, কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য তিনি সবচেয়ে বেশি মনোনিবেশ করেছিলেন এবং সেই সময় তার উৎপাদন বৃদ্ধি হওয়ার কারণে বিদেশে সেই সময় শস্য রপ্তানি করা হয়েছিল। আপনারা জানেন চিনি রপ্তানি করা হয়েছিল। এমন একটি অবস্থায় বাংলাদেশে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য তিনি খাল খনন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আজকের প্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই জানেন একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পরে আমরা বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করার কথা আমরা পরিকল্পনার মধ্যে নিয়েছি। সেটা জনাব তারেক রহমান মনে করছে এসে কৃষকের ভাগ্যের উন্নতি ঘটাতে হবে, কৃষকের সংকট আর সমস্যা বিষয়গুলো জানতে হবে এবং সমাধান করতে হবে। সেই জন্য প্রত্যন্ত অঞ্চলে আজ কৃষক সমাবেশ হচ্ছে, কৃষকদের বক্তব্য উনি গ্রহণ করছেন এবং তিনি একটি মহা পরিকল্পনা গ্রহণ করছেন। আপনারা জানেন আজকে আমরা জনাব তারেক রহমান প্রথমেই সূচনা বক্তব্যে কৃষকদের পক্ষ থেকে যেটা বললো যে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা যেমন করা হবে, আপনারা জানেন তাদের শস্যের জন্য শস্যের যাতে বীমার ব্যবস্থা তিনি করবেন। আপনি বলেছেন যে তিনি বলছেন ভাবছেন যে বাংলাদেশে যে ফসল উৎপাদন হয় সেটার জন্য এই অঞ্চলে যে কৃষি পণ্য উৎপাদন হয় পরিতরকারি সেটা সংরক্ষণের জন্য তাকে আপনারা জানেন হিমাগারের ব্যবস্থা করতে হবে। এই ধরনের বহুবিধ পরিকল্পনা গ্রহণ করে আজকে আমরা জাতীয়তাবাদী কৃষক দল আপনার সামনে হাজির হয়েছে। আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল আজকে বিভিন্ন আগামী দিনে বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী প্রক্রিয়া আছে সেই নির্বাচনে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেউ ধর্মীয় অনুশোচনার কথা বলছে, কেউ ধর্মীয় আবেগের কথা বলে মানুষের আবেগকে তাড়িত করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা মনে করি বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য যে ভূমিকা রাখা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেইটাই ভাবছেন, সেইটাই কৃষকের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করছেন। আমরা আজকের কৃষক সমাবেশ থেকে আপনারা আজকে শুনবেন এবং আপনাদের আজকে প্রধান অতিথি সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য শুনে প্রত্যন্ত অঞ্চলের উঠোন বৈঠক করে কৃষকদের সংকটের কথা জানবেন এবং সমাধানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া কি পরিকল্পনা গ্রহণ করছে সেই বাস্তবায়নের জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন। আগামী দিনের প্রহসনে যে নির্বাচন অতীতে হয়েছে সেই নির্বাচনকে প্রতিহত করার যে লড়াই আপনারা দীর্ঘদিন ধরে করছেন, আন্দোলন সংগ্রাম করছেন, সেটি সফল করার জন্য আপনারা নিশ্চয়ই জাতীয়তাবাদী দলের পতাকা দলের সমবেত হবেন এবং কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন। এই আহ্বান জানিয়ে আজকে সফল একটি কৃষক সমাবেশ
কাশিমপুর ইউনিয়নের বিএনপি নেতৃত্ব এবং কৃষক দলের নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জনহক বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম অমর হোক। প্রিয় সমাবেশ, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, এবার যার বক্তব্য রাখবেন আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি আমাদের খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর তিন জেলার উন্নয়ন ভবিষ্যৎ আমাদের প্রিয় নেতা জনাব ওয়ালিদুল ইসলাম আমির জনাব বক্তব্য রাখছেন। জনাব ওয়ালিদুল ইসলাম আমির জনাব বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির সারা বাংলাদেশে অর্থনীতির মূল চালিকা শক্তি যে কৃষক, সেই কৃষকদেরকে সুসংহত করবার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমাদের যশোর সদর উপজেলার আজকে চতুর্থ কৃষক সমাবেশ কাশিমপুর ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, কাশিমপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাম হোসেন, উপস্থিত যশোর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব বিজ্ঞ পিপি অ্যাডভোকেট সৈয়দ শাহুল্লাহ সাবু, যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন খোকন, সম্মানিত সদস্য আলহাজ মিজানুর রহমান খান, আমার যশোর সদর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আলজিরুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ চাক ও আশরাফুজ্জামান মিঠু, উপস্থিত আমাদের সদর এবং ইউনিয়ন পর্যায়ের শ্রদ্ধা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কাশিমপুরের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার কৃষক ভাইরা, কৃষানী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই জানি স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। আর কৃষি নির্ভর এই অর্থনীতিকে যারা টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তারা হচ্ছে আপনারা আমাদের সর্বজন শ্রদ্ধেয় কৃষক এবং কৃষানী ভাই বোনেরা। আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, তাই আমি বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি এবং কৃষকের জন্য কি বলেছেন আর কি করেছেন সে সম্পর্কে প্রথমেই কথা বলাটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যেহেতু আমাদের পূর্ববর্তী বক্তারা এই সম্পর্কে কথা বলেছেন এবং আমাদের সময়ও খুব বেশি বাকি নেই, মাগরিবের আজান আসন্ন, আমি সেই বিষয়ে কথা বলতে চাই না। সেই কারণেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে এক ফসলা জমিকে 2 ফসলা এবং 2 ফসলা জমিকে 3 ফসলা জমিতে পরিণত করেছিলেন, আমি সেই কথা বলতে চাই না। আমি বলতে চাই না কৃষকদের এই সেচের বন্দোবস্ত করবার জন্য জিয়াউর রহমান কিভাবে ঘরে ঘরে পল্লী বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন, আমার সেটা বলবার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ তরিকুল ইসলামের কর্মীরা জানেন তরিকুল ইসলাম কিভাবে এই অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। আমি একইভাবে এই কথাটি বলতে চাই না যে কৃষির আধুনিকরণ কিভাবে সম্পন্ন হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। আমি মনে করি এই কথা বলা অপ্রয়োজনীয় যে কিভাবে খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লব সাধিত হয়েছিল, কারণ আমি মনে করি কাশিমপুরের মানুষ তার সাক্ষ্য দিতে সদা প্রস্তুত। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পর স্বৈরাচারী এরশাদের সময় 9 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছিল গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বিধবা অবস্থায় সাদা শাড়ি পরে সে কালো পিচ তারা রাজপথে নেমে এসেছিলেন মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। এই নেত্রী যখন 1991 সালে বাংলাদেশের জনগণের ভোটে এই উপমহাদেশে তিনি যখন নারী প্রধানমন্ত্রী হলেন, তিনি প্রথম যে কাজটি করেছিলেন 5,000 টাকা পর্যন্ত সকল কৃষি ঋণ মৌকুব করেছিলেন। পরবর্তীতে তিনি 25,000 টাকা পর্যন্ত সমুদায় কৃষি ঋণ মৌকুব করেছিলেন। আজকে আমরা যে ইউরিয়া সার কৃষক ব্যবহার করে সেখানে সরকার যে ভর্তুকি দেয় সে তার সূচনা জিয়া রহমানের সময় হয়েছিল এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় তার পরিসর বৃদ্ধি পেয়েছে। আপনাদের নিশ্চয় স্মরণে আছে 2001 থেকে 2006 সময়ে যখনই ইউরিয়া সারের সংকট হতো আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম তখন সদর উপজেলা বিএনপি এবং সকল ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্য মূল্যে ইউরিয়া সার পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ। প্রিয় মা বোনেরা, আমার এখানে আসবার একটাই উদ্দেশ্য, কেউ অতীত দিয়ে বেঁচে থাকে না, মানুষ সামনের দিকে এগোতে চায়, ভবিষ্যৎ বাংলাদেশ তার জন্য কি দিবে তার জন্য অপেক্ষা করে। আমি সেই কারণে যে কথাটি বলতে চাই, আমরা গত 16 বছর শেখ হাসিনা ফ্যাসিজম থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছি। এই লড়াইয়ের সাথে আপনারা সকলেই ছিলেন। এই লড়াই আমাদের সহযাত্রী আপনারা ছিলেন। সহযাত্রী ছিলেন বলে কৃষক হওয়ার পরেও আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকবার পরেও আপনাদের বহু মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে কিন্তু কারাগারে পাঠিয়েছিল শেখ হাসিনা পুলিশ। আমার মা বোনদেরকে বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে তার স্বামী কিংবা তার সন্তানকে আবার রাতের অন্ধকারে পুলিশ জোর করে সে ধরে নিয়ে যাবে কিনা সেই আতঙ্কে। আমি এমন ঘটনাও জানি, ঈদের আগের রাতে চাঁদ রাতে পুলিশ এসেছে, মাকে মায়ের সাথে সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে, তাকে ক্রস ফায়ার দেওয়া হবে এই হুমকি দিয়েছে। ওই মা তার হালের গরুটা বিক্রি করে পুলিশের ওই ঘুষের টাকা ব্যবহার করবে। আমরা সেই দিনগুলোর কথা ভুলে যাইনি। এরপর এই দীর্ঘ আন্দোলনের প্রথমে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন আল্লাহর অশেষ রহমতে, এটা আল্লাহর দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া। কিন্তু 16 বছর যাবত যে বাংলাদেশের জন্য আমরা অপেক্ষা করেছি সেই বাংলাদেশটি কি? গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থাৎ সেই বাংলাদেশের সরকার যিনি রাষ্ট্র পরিচালনা করবে সেই সরকার নির্বাচিত হবে আপনাদের ভোটে। এক সময় আপনারা ভোট দিয়ে মেম্বার নির্বাচন করতেন, আপনারা ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতেন, আপনারা ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাতেন, আপনারা ভোট দিয়ে তরিকুল ইসলামকে 4 বার এমপিও বানিয়েছেন। কিন্তু গত 16 বছরে অধিকাংশ নির্বাচনে আপনারা আপনাদের ভোটের অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে, আপনারা ভোট দিতে পারেননি। মানুষ ভোট দেয়নি অথচ মেম্বার এবং চেয়ারম্যান চেয়ারে বসে। কাশিমপুরের মানুষ কখনো ভোট দেয়নি, হেলিকপ্টার থেকে এসে একজন এমপি সেজে গেছে। বাস্তবতা, আমরা সেই বাস্তবতার পরিবর্তন ঘটাতে চাই। আমরা চাই কাশিমপুরের মানুষ ভোট দিয়ে তাদের মেম্বার ও চেয়ারম্যান নির্বাচন। আমরা চাই কাশিমপুরের মতো যশোর সদরের 14টি ইউনিয়ন এবং যশোর পৌরসভার ভোটে এই অঞ্চলের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে। যিনি আপনার ভোটে নির্বাচিত হবে তার আপনার প্রতি জবাবদিহিতা থাকবে, আর জবাবদিহিতা যখন থাকবে তখন জনগণ কি চায়, জনগণের কি প্রয়োজন সেটি জেনে এবং বুঝে সেই সরকার চলবার চেষ্টা করবে। আমাদের একটা তারেক রহমান বলেছে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পান তাহলে তিনি কৃষকদের জন্য তারা যেন তাদের উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পায় তাই তিনি সমস্ত ইউনিয়ন সারা বাংলাদেশের সকল ইউনিয়নে কৃষি এই পণ্য উৎপাদিত পণ্য ক্রয় কেন্দ্র করবে। আপনাদের নিশ্চয়ই বোঝা আছে, জানা আছে, প্রত্যেক সময় যখন চাল উৎপাদন হয়, যখন ধান উৎপাদন সরকার চাল কিনে, সরকার ধান কেনে, চাল
তারেক রহমান চান শুধু ধান এবং চাল না, আপনার উৎপাদিত সকল কৃষি পণ্য সরকারি ব্যবস্থায় ক্রয় করে যাতে করে কৃষক তার ন্যায্য মূল্য পায়। তারেক রহমান বলেছে আগামীতে আপনাদের জমির জন্য যে সার প্রয়োগ করতে হয়, এখন সেই সারের দাম কোনোটা 25 টাকা কেজি, কোনোটা 29 টাকা কেজি, কোনোটা 30 টাকা কেজি কাগজে কলমে। বাস্তবিক অর্থে আপনাদের কাউকে 35, কাউকে 40, কাউকে 50 টাকা কেজি দরে সার দিতে হয়। তারেক রহমান বলছে আপনারা ন্যায্য মূল্যে এই সারটি পাবেন এবং সেটি নিশ্চিত করবার জন্য প্রতিটি কৃষককে উনি একটি কৃষক কার্ড দেবেন, ইংরেজিতে যাকে বলে কার্ড। ওই কার্ডের মাধ্যমে আপনার জমি, ওই কার্ডের মধ্যে তথ্য লেখা থাকবে আপনার কি 1 বিঘা জমি নাকি 2 বিঘা জমি নাকি 5 বিঘা জমি। এই তথ্য ওই কার্ডে লেখা থাকবে। আপনার জমির প্রয়োজন অনুযায়ী আপনি ন্যায্য মূল্যে যেন সার, বীজ এবং কীটনাশক কিনতে পারে তার ব্যবস্থা আগামীতে তারেক রহমান ইনশাল্লাহ করবে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা পায়। এই অঞ্চলে আমাদের প্রচুর কৃষি পণ্য, এখন এই যে ফুলকপি, বাঁধাকপি, এমন একটি সময় সেটা দাম পড়তে পড়তে এখন নাকি গরু তো নাকি খাচ্ছে। তারেক রহমান চান এই কৃষি ঘন পরিবেশে, অর্থাৎ আমাদের যে হৈবতপুর ইউনিয়ন আছে, এই যে কাশিমপুর ইউনিয়ন, চিরমরকাঠি ইউনিয়ন, লেবুতলা ইউনিয়ন, এখানে আমাদের প্রচুর তরিতরকারি উৎপাদিত হয়। ওনার শব্দ যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ বিএনপি পায়, যদি এই অঞ্চল থেকে বিএনপি সংসদ সদস্য ওই পার্লামেন্টে যেতে পারে, তাহলে তিনি এখানে হিমাগার অর্থাৎ কোল্ড স্টোরেজ স্থাপন করবেন। আলু যেমন আপনারা কোল্ড স্টোরেজে রাখেন, ঠিক একইভাবে আপনারা কৃষি পণ্য কোল্ড স্টোরেজে রাখতে পারবেন, যাতে করে যখন দামটা পড়ে যাবে তখন যেন কম দামে আপনাদেরকে বিক্রি করতে না হয়। 2 মাস পরে যখন বাজারে চাহিদা বাড়বে তখন আপনি যেটা বিক্রি করে আপনার উৎপাদিত মূল্য আপনি তুলে দিতে পারেন। তারেক রহমান যে কথাটি বলছেন, এইবার শীতের আগে আগে আপনাদের নিশ্চয় খেয়াল আছে বেশ কয়েকদিন খুব ভারী বৃষ্টি হলো, যাতে করে যারা শীতকালীন সবজি একটু আগে লাগিয়েছে একটু বেশি দাম পাওয়ার আশায় তাদের কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে গেল, আপনাদের পুঁজি মার চলে গেল। তারেক রহমান এই সংকট থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য তার পরিকল্পনা হচ্ছে আগামীতে তিনি সকল কৃষি পণ্যকে, কৃষক যে সমস্ত পণ্য উৎপাদন করে, চাল, ডাল, পাট যা যা উৎপাদন করে সবগুলোকে তিনি কৃষি বিমার আওতায় আনতে চান। কৃষি বিমার আওতায় আনাটা কেমন? আমাদের যাদের জীবন বীমা আছে, জীবন বীমা থাকে কি, যে পুরুষের জীবন বীমা আছে 5 লাখ টাকা যদি জীবন বীমা থাকে, তাহলে পুরুষ যখন মারা যায় ওই 5 লাখ টাকা তার স্ত্রী এবং সন্তানদেরকে বীমা কোম্পানি দেয়। এইটাই তো মূল কথা। কৃষি বিমাটা ঠিক কেমন? আপনি ঘরে আপনি 1 বিঘা জমিতে যে পরিমাণ তরিতরকারি লাগিয়েছেন, সেই তরিতরকারির বাজার মূল্য যদি ধর আনুমানিকভাবে 25,000 টাকা হয়, আপনি 25,000 টাকার একটি কৃষি বীমা করবেন। তাতে লাভটা কি? যদি বাজার ভালো থাকে তাহলে আপনি উপযুক্ত মূল্যে বিক্রি করে লাভ করলেন 25,000 টাকার জায়গায় আপনি 30,000 টাকা, 5,000 টাকার বেশি লাভ করলেন। কিন্তু মূল্য যদি 25,000 টাকা কমে 15,000 টাকা হয়ে যায়, আপনি যেন 10,000 টাকা ক্ষতিগ্রস্ত না হয়। এই ক্ষতিগ্রস্ত যখন হবে এই টাকাটা কে দেবে আপনাকে? বীমা কোম্পানি দিয়ে দেয়। এর ব্যবস্থা তারেক রহমান করতে চান। কিন্তু হচ্ছে আপনি যখন জীবন বীমা করেন তখন প্রতি মাসে 1 টাকা করে টাকা বীমা কোম্পানিকে জমা দিতে হয়, দিতে হয় না? দিতে হয়। তারেক রহমান বলছে কৃষি বীমার জন্য আপনাকে ওই বীমা কোম্পানিকে যে টাকা দিতে হবে তার একটা অংশ সরকার আপনাদেরকে ভর্তুকি দেবে। অর্থাৎ যদি 500 টাকা করে প্রতি মাসে বীমা কোম্পানিকে দিতে হয়, সরকার তার থেকে 250 টাকা করে আপনাকে সাবসিডি দেবে, ভর্তুকি। আমার মা বোনেরা অনেক কষ্ট করে এখানে বসে আছে, তারা এই কৃষকদেরকে সাহায্য করে। যখন ফসল ওঠে তখন ঘরে আসবার পরে সেই ফসল মাড়াই করা থেকে শুরু করে, পরিষ্কার করা থেকে শুরু করে, সেদ্ধ করা থেকে শুরু করে সেটা রাখবার জন্য প্রাণন করার চেষ্টা করেন। যখন ফসল কাটার মৌসুম, আপনারা দুপুরে খাবার গ্রহণ করতে বাড়ি আসতে পারেন না, এই মা বোনেরা শুধু খাবার রান্না করেন না, তারা খাবার আবার টিফিন ক্যারিয়ারে করে নিয়ে ওই ধান খেতে কিংবা ফসলের খেতে আপনাদের জন্য নিয়ে যায়, যায় কিনা? আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেকে বেশি হচ্ছে এই মা বোনেরা নারী। তাহলে এই মা বোনদের যদি আমরা দিকে খেয়াল না রাখি,
শুধু যদি আপনাদের দিকে খেয়াল রাখি তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হবে না। তাই তারেক রহমান যদি চান সকল পরিবারের জন্য একটি পারিবারিক কার্ড চালু করতে, পারিবারিক কার্ড চালু করার মাধ্যমে তিনি কি করতে চান, যে সমস্ত পরিবার অসচ্ছল, যে সমস্ত পরিবারের যার মাসের যে আয় তার স্বামী বা সন্তানের আয় দিয়ে সংসার চালাতে কষ্ট হয়, এই সমস্ত পরিবারকে তারেক রহমান প্রতি মাসে ওই পারিবারিক কার্ডের মাধ্যমে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে দিতে চান। প্রতি মাসে যদি সরকার আপনাকে অতিরিক্ত 3 থেকে 5,000 টাকা প্রতি মাসে দেয় তাহলে আপনার সংসার পরিচালনা করা আগের তুলনায় একটু সহজ হবে। তাহলে আপনি যে চাউল কেনাতে যে টাকাটা লাগতো 3-4 হাজার টাকা, সেই টাকা যখন সরকার দিয়ে দিচ্ছে আপনার এই খরচ 3-4 হাজার টাকা বেঁচে যাবে। এই 3-4 হাজার টাকা যেটা বেঁচে যাবে সরকার যেটা ভর্তি করে দেবে, আপনি টাকা দিয়ে কি করবেন? আপনি করবেন আপনার বাচ্চাদের পড়ালেখার পেছনে খরচ করবেন, তাদের জন্য গৃহশিক্ষক দিবেন, হাউস কিপার দিবেন, যাতে করে তারা আরো ভালো পড়ালেখা করতে পারে। আপনি কি করবেন? এই টাকা জমিয়ে আপনার স্বামী কিংবা আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার বৃদ্ধ বাবা মা ওষুধ কিনবে, চিকিৎসার খরচ নির্ভর করবে। ধরেন আপনার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, সংসারে খুব একটা অসচ্ছলতা নেই, তাহলে এই টাকাটা কি করবে? একটু সঞ্চয় করবে, মেয়ের বিয়ের সময় গহনা কিনে দেবেন। এটি হচ্ছে তারেক রহমানের মূল পরিকল্পনা। গুরুত্বপূর্ণ বিষয় কিছু অন্য জায়গায়। এই কার্ডটি কাদের নামে হবে? এই কার্ডটি হবে প্রতিটি পরিবারের গৃহকর্ত্রী অর্থাৎ মায়েদের নামে হবে, পুরুষের নামে হবে না। এই কার্ড হবে মায়েদের নামে। ওই টাকার উপর সমস্ত ক্ষমতা অধিকার আপনাদের, আপনাদের স্বামী কিংবা সন্তানদের জন্য নয়। আপনারা নিশ্চয় জানেন আপনাদের মেয়ে বাচ্চাদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছিলেন কে? তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া। তারেক রহমান বলছে আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ বিএনপি পান তাহলে তিনি মেয়ে শিশুদের জন্য মাস্টার্স পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করে দেবেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা, আপনারা যে যশোর আইএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য যান, আপনারা কি জানেন এই হাসপাতাল কে করেছে? কে করেছে? তরিকুল ইসলামের আহ্বানে বেগম খালেদা জিয়া করেছে। এই বেগম খালেদা জিয়ার কাছে 2005 সালের ডিসেম্বর মাসে ঈদগাহ বাজারে তরিকুল ইসলাম যশোরবাসীর পক্ষ থেকে যশোর মেডিকেল কলেজ চেয়েছিলেন। যারা ওই জনসভায় গিয়েছিলেন অনেক মুরব্বী, তাদের খেয়াল রাখবার কথা। তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে লক্ষাধিক জনতাকে সাক্ষ্য দিয়ে বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন যশোর মেডিকেল কলেজ আমি করে দিব। বেগম খালেদা জিয়া যশোর মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছিলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য টাকা বরাদ্দ করেছিলেন। অথচ গত 16 বছরে আমরা দেখলাম যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হলো না। কারণ 16 বছরে যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের যশোরের মানুষের প্রতি, কাশিমপুর, হরিবরপুর, চিরমাকাটি, লেবুতলা মানুষের প্রতি কোনো দরদ ছিল না, কোনো মায়া ছিল না, কোনো ভালোবাসা ছিল না। তাই তারা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করেনি, কিংবা আপনাদের গ্রামে যে কথাটি বলে তাদের মুরত ছিল না, তাই হাসপাতাল তৈরি করতে পারেনি। আমি তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেতাদেরকে নিয়ে আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটে যদি আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, ইনশাআল্লাহ আপনার যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল, তাহলে আপনাদের কাউকে চিকিৎসার জন্য আর ঢাকা, খুলনা কিংবা ভারতে যাওয়া লাগবে না। আমার এখানে ছাত্র ভাইরা অনেকেই উপস্থিত আছেন। তোমরা দীর্ঘদিন কেউ তোমার ছাত্র জীবন শেষ করেছো, অথচ তোমরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে। তারেক রহমান বলেছেন এইরকম যারা পড়ালেখা শেষ করবে কিন্তু সরকারি চাকরিতে ঢোকার জন্য কিছু সময় লাগবে, এই সময়টা অন্তত 1 বছরের জন্য তারেক রহমান চান সরকারের তরফ থেকে বেকার ভাতা দিতে, যাতে করে 1 বছর সময়ের মধ্যে তোমরা তোমাদের কাজের সুযোগটি করে নিতে পারো। আরেকটি কথা তোমাদের জন্য, সেটি হচ্ছে বিগত 16 বছর আমরা দেখেছি চাকরি পেতে গেলে কি করা লাগতো? চাকরি করা লাগলে আগে কি হতে হতো? আওয়ামী লীগ করা লাগতো। আওয়ামী লীগের
বিএনপিও করা লাগবে না, ঘুষও দেওয়া লাগবে না, যোগ্যতা থাকলেই সে চাকরি। আমার যুবক ভাইরা, তোমরা তোমাদের ছাত্র জীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারোনি। 16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য তোমরা লড়াই করেছে। তোমাদের জন্য তারেক রহমানের বক্তব্য, তিনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তোমাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং সরকারের তরফ থেকে তোমাদের একটা পুঁজির ব্যবস্থা করা হবে, যাতে করে তোমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারো ব্যবসা করে। প্রিয় কৃষক ভাইরা, প্রিয় মা বোনেরা, যে কথাগুলো বললাম এই কথা যদি বাস্তবে রূপ দিতে হয়, তারেক রহমানকে যদি তার ওয়াদা রাখতে হয়, তাহলে কি করতে হবে? একটি সুষ্ঠু নির্বাচন আগে বাংলাদেশে হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান, সুষ্ঠু নির্বাচনের দাবিতে সোচ্চার হতে হবে। কারণ বাংলাদেশে এখন যত সমস্যা, এই সমাধানের একটি সমাধান গণতান্ত্রিক সরকার। তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসে। ঠিক যেভাবে গত 16 বছরে হাসিনার পতনের দাবিতে আপনারা আমাদের সাথে থেকে রাজপথে লড়াই করেছে, আপনাদের কাছে আমাদের আহ্বান, প্রয়োজনে আবার নতুন করে লড়াই ভোট এবং ভাটের দাবিতে করতে হবে। আজ পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আমরা যারা বিএনপি রাজনীতিতে বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, অর্থাৎ হিন্দুর মতো পূজা করবে, মুসলমানের মতো নামাজ করবে, এইখানে কেউ কাউকে আমরা নিয়ন্ত্রণ করবো না। এই মানুষগুলোকে আজকে এক হতে হবে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে। আমরা যদি এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, নিজেদের মধ্যে যদি অহেতুকতা ভেদাভেদ না তৈরি করি, আমি বিশ্বাস করি দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের পছন্দের সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে। আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, আপনাদের দোয়ার সমর্থন যদি আমাদের সাথে থাকে, রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি আমরা পাই, যে কথাগুলো আমরা বললাম সেই কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব। আপনাদের সকলকে আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। একটু অপেক্ষা করে আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন সভাপতি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মতো সবাই এখানে